জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করেছে ১১৪ পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ প্রতিবেদন, এবং বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক একটি ঘটনা। শুধু তাই নয়, আপনি সারা বিশ্বে অতীত আমরা যেখানে সেই হিটলারের নাজি পার্টি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কম্বোডিয়ার খেমার রুশ পার্টি থেকে, ইরাকের বাথ পার্টি থেকে, রুয়ান্ডার এমআরএনডি থেকে যতগুলো পার্টি এরকম গণহত্যা চালিয়েছে, কিংবা সার্বিয়ান রিপাবলিক পার্টি সার্বিয়া এবং বসনিয়া যুদ্ধে, যেটাকে আধুনিক বিশ্বে সবচেয়ে বড় গণহত্যা বলা হয়, এবং তার পরবর্তী সময়ে এটি সবচেয়ে আলোচিত দাবি রাখে। এবং সে জায়গা থেকে শুধুমাত্র এটিকে আমি একটি খুব ইনক্লুসিভনেস দেখতে চাই। আপনি যদি দেখেন সেখানে শুধুমাত্র পূর্ণাঙ্গ প্রতিবেদনে তারা প্রকাশ করেনি, এখানে প্রত্যেকটি ডেটার ফরেন্সিক অ্যানালাইসিস তারা প্রকাশ করেছে, এবং কি 46টি ধাপের বাংলাদেশে কোন কোন ধাপে তারা সংস্কার করা যেতে পারে সেটির একটি পূর্ণাঙ্গ সুপারিশ তারা জারি করেছে। এবং আমাদের র্যাবের 2022 সালে র্যাবের যখন আমেরিকা নিষেধাজ্ঞা পায়, তারপর থেকে র্যাবকে ভ্যানিশ করার জন্য সরকারের পক্ষে বলা হচ্ছিল, সর্বশেষ বিএনপির পক্ষ থেকে র্যাবকে নিষিদ্ধ করার জন্য, ব্যান করার জন্য বলা হয়েছিল। সেই জায়গা থেকে নতুন করে আমরা আরেকটি জানতে পারলাম যে সেটি হচ্ছে কি এনটিএমসি, যারা হচ্ছে কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মানুষের সাধারণ নাগরিকের, জেনারেল সিটিজেনের নিরাপত্তা বিঘ্নিত করে। এবং সে জায়গা থেকে এই গত 6 মাসে আমরা যখন নানা ধরনের অনেক প্রশ্ন উঠছিল যে কখন এই গণহত্যার বিচার হবে, এই মাস কিলিংয়ের কখন বিচার হবে, এবং বিচারের মুখোমুখি শেখ হাসিনা এবং ফেসিবাদকে মুখোমুখি করা হবে, শুধু তাই না দিল্লির আধিপত্যবাদকে মুখোমুখি করা হবে। সে জায়গা থেকে যখন এই প্রশ্নগুলো বারবার উঠছিল, এবং আমাদের সার্বিক গত 6 মাসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা তাদের যে উদ্যোগকে যখন জনগণের মনে আঘাত দিয়ে তারা যখন এই বিঘ্ন ঘটাচ্ছিল, তখন সেই সময়ে এই জাতিসংঘের এই প্রতিবেদনটি একটি মাস্টার স্ট্রোক বলে আমি বিবেচিত করি। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন এই অন্যান্য অতীত ইতিহাসে যখন জাতিসংঘ কর্তৃক যখন এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন করা হয়, সেই জায়গা থেকে একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সেই জায়গা থেকে তারা যখন, আমিও এই টিমের সাথে ছিলাম, যখন তারা সেপ্টেম্বরে তারা আসে এবং তারা তাদের ম্যাথোডোলজিকে দেখিয়েছে, তারা 230টি ইন্টারভিউ তারা করেছে। এখানে তারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি করেছে, ভিকটিম করেছে, যারা অনেক ডক্টরদেরকে চিকিৎসা দিতে ব্যাহত করেছে তাদেরকে ইন্টারভিউ করেছে, এবং সেখানে জামায়াতের পক্ষ থেকে তারা কোনো সাড়া দেয়নি, এটিও তারা এই বিবৃতি উল্লেখ করেছে। এবং তারা সামারিতে পূর্ণাঙ্গ রিপোর্টটি কোন কোন ম্যাথোডোলজি ফলো করে ইমপ্লিকেশনে তারা গিয়েছে সেটিকে তারা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিস্থাপন করেছে। তো সে জায়গা থেকে এটির একটি বিশাল একটি ক্রেডিবিলিটির দাবি রাখে। এবং যেহেতু এটি পুরা জাতিসংঘের তরফ থেকে এটিকে পূর্ণাঙ্গভাবে ইনভেস্টিগেশন করে রিপোর্ট করা হয়েছে, সুতরাং এখানে একটি সম্পূর্ণ পরিমাণে একটি ইথিক্যাল ভ্যালু থাকে, এখানে একটি জুডিশিয়াল ভ্যালু আছে, এবং একটি ক্রেডিবিলিটির প্রশ্ন রয়েছে। আপনি যদি দেখেন সেখানে যদি আমাদের বাংলাদেশের কোনো বাহিনীকে কিংবা সরকারের প্রতি ইনক্লুসিভনেস করা হতো, তাহলে অনেক প্রশ্ন উঠতে পারতো। তো সেই জায়গা থেকে যেহেতু তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি তারা নিজের উদ্যোগে প্রকাশ করেছে, তো সেটি হচ্ছে কি আগামীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে, এবং একই সাথে ভারতকে মানবাধিকার রক্ষণহীনতার কারণে এবং কি বাংলাদেশের ডেমোক্রেসি হত্যার দায়ে, এবং এই জুলাই আগস্ট ম্যাস কিলিংয়ের তারা সাপোর্টিং রোল হিসেবে থাকার কারণে তাদেরকেও বিচারের মুখোমুখি কিংবা নৈতিক তাদেরকে মুখোমুখি করার একটি পূর্ণাঙ্গ জায়গা আমাদের তৈরি হয়েছে। আপনি যদি এও লক্ষ্য করেন, আমাদের এই গতকালের যে তারা রিপোর্টটি তখন প্রকাশ করেছে, তারা সেখান থেকে লাইভ করেছে, এবং সেই লাইভ থেকে তারা সারা ওয়ার্ল্ডের যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদেরকে কানেক্ট করেছে, বাংলাদেশ থেকে তারা জার্নালিস্টদেরকে তারা কানেক্ট করেছে। সেখানে 5 জন বাংলাদেশের সাংবাদিক যারা ইনভেস্টিগেশন রিপোর্ট বা ফরেন উইংয়ে তারা কাজ করে, তারা সেখানে প্রশ্ন রাখার সুযোগ পেয়েছে। এবং আপনারা যে প্রশ্নগুলো আপনি আমাকে টকশোতে করছেন, সেই প্রশ্নগুলো তারা এখানে করা হয়েছিল যে এটিকে বিচারের কোন ধাপে এটিকে মুখোমুখি করার সুযোগ রয়েছে। তো দেখুন, আসলে তারা কিন্তু, আমি আরেকটি পার্ট আপনার সাথে এখানে যোগ করি, যেহেতু তারা 46টি ধাপ তারা যোগ করেছে, সুপারিশ করেছে, এনটিএমসি র্যাবকে বিলুপ্ত করা, তারপরে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ না করে এটাকে তাদের জনগণের ভোটাধিকার রাইটটাকে ইস্টাবলিশমেন্ট করা, একই সাথে বাংলাদেশের জনগণের উপরে বল প্রয়োগ থেকে বিরত রাখা, ডিজাইফায়ারকে ক্যান্টনমেন্টের ভিতরে তাকে আবদ্ধ রাখা, অনেক ধরনের এখানে অনেক স্পেকুলেশন তারা তৈরি করেছে। তো সে জায়গা থেকে ধরেন এই জিনিসটি একটি বিশাল একটি মাইলফলক তৈরি করেছে। এবং তারা এটাও বলেছে, যেহেতু বাংলাদেশের 2009 সালের যে আইন, সেই আইনকে পরিবর্তন করার জন্য বলেছে, সংশোধন করার কথা বলা হয়েছে, এবং সে জায়গা থেকে যখন আমরা আন্তর্জাতিক আদালতে এটি বিচার করা হবে, তখন সেটিকে অকাঠ্য দলিল হিসেবে করা হবে। আমরা ইন্ডিয়া যেহেতু পলাতক শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে
গৃহবন্দী অবস্থায় সে রয়েছে ক্যান্টনমেন্টে, দিল্লির পাশাপাশি মেরাটে। তো সে জায়গা থেকে তাকে হয়তো তারা বন্দি বিনিময় চুক্তির বিভিন্ন ফায়দা লুটে তাকে ফেরত নাও দিতে পারে, কিন্তু তাকে এই আন্তর্জাতিক আদালতে তাকে মুখোমুখির মাধ্যমে আমরা তার বিচারটা অন্তত তাকে নিশ্চিত করতে পারবো, তার শাস্তি হোক না হোক, কিংবা তার এর চেয়ে বড় কথা হচ্ছে কি গতকালের এই প্রতিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ ফেসিবাদ এবং যে একটি কথা আমরা খুব কঠোর ভাষায় বলি যে সেটি হচ্ছে জয় বাংলা করে দেওয়া, তো তাদেরকে আসলে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন আমরা যখন বাজার থেকে পণ্য কিনি, আমাদের পণ্যের মধ্যে লেখা থাকে বিএসটি অনুমোদিত। এবং আমি আপনাকে নিশ্চিত করে এখানে বলে যেতে চাই, শেখ হাসিনা যখন মরে যাবে তার কবর ফলকও লেখা হয়ে থাকবে যে ইউএন সার্টিফাইড ম্যাস কিলার, সি যে হাউ ব্রুটালিটি শি হ্যাজ ডান সো ফার লাস্ট 15 ইয়ার্স। তো সুতরাং এই হাসিনার কিংবা আওয়ামী লীগের রাজনীতির একটি বিশাল কবর রচিত হয়ে গেছে তাদের। সুতরাং এই প্রতিবেদনটি বাংলাদেশের ইতিহাসে নয়, এটি আন্তর্জাতিক ইতিহাসে, এবং বাংলাদেশের এই গণহত্যার সম্মিলিত করার জন্য ইউএসএ ওয়েস্ট বা যারা লিবারেল ডেমোক্রেটি চর্চা করে, ডেমোক্রেটির পক্ষের লোক, তারা আমাদেরকে সমর্থন যোগাতে এটি একটি বড় ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।